আজকের আলোচনার বিষয় ইন্দো এবং মার্কিন সম্পর্ক। কারণ আমরা দেখেছি এর আগে গত 10 বছরে ইন্দো মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু তরতরিয়ে গিয়েছে, কিন্তু তিথি এখন দেখা যাচ্ছে সেই আমেরিকা চোখে চোখ রেখে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একেবারে শাহানা, যেমনটা তুমি বলছিলে এবং আমরা আজকে আলোচনায় ঠিক সেই দিকেই নজর রাখবার চেষ্টা করব, কারণ গত 10 বছর ধরে ইন্দো মার্কিন যে সম্পর্ক অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্ক বেশ মজবুত ছিল। কিন্তু এই মজবুত সম্পর্কে এমন কি হলো বা বিগত দিনগুলোতে ভারতের পদক্ষেপ কোথাও একটা আত্মনির্ভর ভারত সেদিকেই কি সুর চড়াচ্ছে? এই প্রশ্নগুলো উঠছে শাহানা, এই প্রশ্নগুলো উঠছে বলেই আজকে আমাদের জোরাওয়ারে আলোচনার এই বিষয়। একেবারেই তাই, এবং স্ট্যাচু অফ লিবার্টির দেশে 3 বার প্রেসিডেন্ট বদলও দেখেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রতি প্রেসিডেন্টই নয়াদিল্লিকে পাশে রাখতে কিন্তু হোয়াইট হাউস থেকে দৈত্যের বার্তা পাঠিয়েছেন, কিন্তু এবার সেই আমেরিকাকে আর বিশ্বের দাদা হিসেবে দেখতে নারাজ নয়াদিল্লি। দেখুন প্রতিবেদন। 10 বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব বর্তেছে ভারতের কাঁধে। এই বন্দর এলাকায় ভারত সক্রিয় হলে পাকিস্তানকে বাইপাস করে সহজেই মধ্য এশিয়া, আফগানিস্তান পর্যন্ত পৌঁছে যাবে নয়াদিল্লি। জলপথে সহজেই পৌঁছে যাওয়া যাবে রাশিয়ার উপকূল পর্যন্ত। যোগাযোগের মাপকাঠিতে কার্যত ইউরোপ ভারতের হাতের মুঠোয় চলে আসবে বলছে ওয়াকিবহল মহল। আর এতে নয়াদিল্লিকে রক্তচক্ষু দেখিয়েছে ওয়াশিংটন, বলছেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। ভারতের নামোল্লেখ না করে এই হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন, কিন্তু এই হুঁশিয়ারিকে একদমই পাত্তা দিচ্ছে না ভারতের বিদেশ মন্ত্রক। দাবি প্রাক্তন কূটনীতিবিদদের। দেশের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য এই দাবিতে শিলমোহর বসিয়েছে। এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার দাদাগিরি আর চলবে না। তার মন্তব্য, ঠান্ডা যুদ্ধের পর আমেরিকার যে আধিপত্য ছিল সেটা এখন আর নেই। কিন্তু হঠাৎ কেন এই প্রতিক্রিয়া মোদী সরকারের বিদেশমন্ত্রীর? ওয়াকিবহল মহল বলছে, সাম্প্রতিককালে নানা ইস্যুতে নয়াদিল্লি ওয়াশিংটনের সংঘাত বেড়েছে। খালিস্তানপন্থী জঙ্গি নেতা পান্নুনকে হত্যার ছকের দায়ভার ভারতীয় গুপ্তচর সংস্থার ঘাড়ে ঠেলেছে মার্কিন সংবাদপত্র। যদিও সেই অভিযোগকে নস্যাৎ করেছে নয়াদিল্লি। পাশে এসে দাঁড়িয়েছে স্বাভাবিক মিত্র রাশিয়া। কাশ্মীর সমস্যা সমাধানে ভারত পাকিস্তানকে এক টেবিলে বসার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ঘোষণা করে সেই প্রস্তাব ফিরিয়েছে মোদী সরকার। অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক গ্রেপ্তারির সমালোচনা করে বিবৃতি দিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। পাল্টা এস জয়শঙ্করের মুখে আন্তর্জাতিক সম্পর্কের মর্যাদা অক্ষত রাখার প্রসঙ্গ। বিশেষজ্ঞরা বলছেন, এহেন বিবিধ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ মানতে নারাজ নয়াদিল্লি। সেটাই কি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী? এস জয়শঙ্কর আমেরিকায় নিযুক্ত ভারতের একদা রাষ্ট্রদূত। ওয়াকিবহল মহল বলছে, দ্বিপাক্ষিক কূটনীতি কোন খাতে বইতে পারে ভালোই আন্দাজ করতে পারেন তিনি। তবে সরাসরি সংঘাতে যেতে নারাজ মোদী সরকার, কারণ ওয়াশিংটন নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্ক এখন হিমালয়ের শিখর ছুঁয়েছে। তাও নেশন ফার্স্ট, সমৃদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতের সংস্কৃতি। এই বার্তা পৌঁছতে চাইলেন কি এস জয়শঙ্কর? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। প্রতিবেদন আমরা দেখালাম, কিন্তু এখান থেকেই আলোচনার বিষয়গুলো একে একে উঠে আসছে। কারণ এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমেরিকার দাদাগিরি আর চলবে না। বিদেশমন্ত্রীর এই যে মন্তব্য, এখানেই একাধিক প্রশ্ন উঠছে শাহানা। একেবারেই তাই, এবং হঠাৎ কেন এই অবস্থান ভারতের? কিসের ইঙ্গিত দিচ্ছেন বিদেশমন্ত্রী? আমেরিকাকে অবজ্ঞা করে কখনো আমরা দেখেছি ইরানের পাশে, আবার কখনো বা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ভারত, এবং এটা কি ভারতের নয়া স্ট্র্যাটেজি? সেই প্রশ্ন কিন্তু উঠছে। তবে কি আমেরিকার গুরুত্ব কমছে ভারতের কাছে? ভারতকে অবজ্ঞা করে আমেরিকার পাল্টা যে কৌশল সেটাই বা কি হতে পারে? আর আত্মনির্ভরতার সুরে বিশ্বকে পথ দেখাচ্ছে কি তবে ভারত? এই প্রসঙ্গগুলোই সামনে আসতে শুরু করেছে শাহানা, এবং এখান থেকেই আমার মনে হয় যে আজকের আলোচনাটা আমরা শুরু করতে চাইছি ঠিক এই জায়গা থেকেই, যে ভারত এতটাই শক্তিশালী হচ্ছে যে চোখে চোখ রেখে আমেরিকাকে প্রশ্ন করতে পারছে, বা আমেরিকার দাদা হওয়ার দিন যে শেষ হয়ে আসছে সেই প্রসঙ্গ উত্থাপন করতে পারছে। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, যিনি এই প্রশ্ন তুলছেন
তিনি স্বভাবতই এক সময়কার আমেরিকায় থাকা ভারতের রাষ্ট্রদূত। একেবারে তাই তাই। তার এই মন্তব্য যথেষ্ট জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে, কূটনৈতিক মহলে, কারণ এক্ষেত্রে ভারতের স্থান বর্তমানে কোথায়, ভারত বর্তমানে নিজেকে কোন জায়গায় দাঁড় করিয়ে আত্মনির্ভরতার সুর চড়াচ্ছে, এই একের পর এক প্রশ্নগুলো উঠতে শুরু করছে। তাই সারা এই মুহূর্তে আমরা আলোচনায় আসবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমি দেবাশিস দাকে শুরুতেই স্বাগত জানাবো, এবং দেবাশিস দা, যে বিষয় একদম প্রাথমিক যে বিষয়ে আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ ভারত আত্মনির্ভর হয়ে উঠবে, এই পরিকল্পনা স্বাভাবিকভাবে সেই পরিকল্পনা, সেই লক্ষ্য ছোঁয়া ভারতের অন্যতম একটি দিক এই মুহূর্তে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আত্মনির্ভরতাই কি কোথাও একটা ভারতকে সুর জাগাতে শক্তিশালী পরিকাঠামো দিচ্ছে? কারণ সেক্ষেত্রে আমেরিকার যে দাদা হওয়ার দিন শেষ, তা খুব সাবলীলভাবে বলে ফেলা সম্ভব হচ্ছে। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদের একটু বলা দরকার যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে নতুন সম্পর্কের সমীকরণ গড়ে উঠেছিল, সেটা হচ্ছে 1991 সালের পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে, এবং তখন একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার ছিল বড় একটা বাজার, ভারতের একটা পটেনশিয়াল মার্কেট ছিল, সাইজেবল মিডল ক্লাস ছিল, এবং ভারতের প্রয়োজন ছিল পুঁজির, এফডিআই। তখন মার্কিন পুঁজি ভারতে আসে এবং ভারতের সাথে যে বাণিজ্যিক লেনদেন শুরু হয়, সেই ইকোনমিক রিলেশনসটা পরবর্তীকালে স্ট্রেনদেন হয় একটা ডিপ্লোম্যাটিক রিলেশনসে, এবং পরবর্তীকালে স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত সম্পর্কে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ হয়ে ওঠে ভারতের একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার এবং বাণিজ্যিক অংশীদার যেটাকে বলি, এবং পাশাপাশি যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত ক্ষেত্রে, সেটা সন্ত্রাসবাদ দমনকে কেন্দ্র করে হোক, যৌথ নৌমহড়া হোক, যৌথ বিমান মহড়া হোক, যৌথ সেনা মহড়া হোক, এইকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে এবং সেটা এখনও চলছে। কিন্তু কতগুলো ক্ষেত্রে যে আমাদের মানে এটা বিতর্ক হয়েছিল ঠান্ডা যুদ্ধ পরবর্তীকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, একটা হচ্ছে সিটিবিটির প্রশ্নে 1996 সালে, 1998 সালে পোখরান-2 প্রশ্নে, পরবর্তীকালে প্রশ্ন উঠেছিল দেবযানী খাবরেকারের প্রশ্নে, তাকে গ্রেপ্তার করা 2014 সালে, এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ইস্যু, ইউক্রেন ইস্যুতে দেখা যাচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনেনি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে যখন ভারতকে বলেছিল যে তুমি রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করো, তখন ভারত উত্তর দিয়েছিল এটা আমার ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়, সুতরাং এটা আমি ঠিক করবো, আমার স্ট্র্যাটেজিক অটোনমি ফরেন পলিসিতে আমি কার সাথে সম্পর্ক রাখবো, কী পরিমাণে রাখবো, কী সমীকরণে রাখবো। এটা কিন্তু 2 বছর আগেই পরিষ্কার করে দিয়েছিল ভারত, আমাদের ভারতের বিদেশ মন্ত্রক। পরবর্তীকালে প্যালেস্টাইন ইস্যুতে ভারতের যে দৃঢ় পদক্ষেপ, তার সমর্থন জানানো, এবং ইরানের সাথে যে সখ্যতা, সেই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো। ইরানের সাথে আমাদের সুপ্রাচীন কালের ঐতিহ্যে বর্ণিত সম্পর্ক, সেটা আজকের নয়, সেঞ্চুরি ওল্ড, এবং ইরানের সাথে শুধু আমরা আমাদের তেল বা গ্যাসের জন্য আমরা নির্ভর করি না, আমাদের ইরান এক বন্ধু রাষ্ট্র। এবং 2006 সালে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভোটাভুটি অ্যারেঞ্জ করেছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে, তো সেখানে কিন্তু ভারত ইরানের বিরুদ্ধে ভোট দেয়নি, তখন মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছিল ভারতের বিরুদ্ধে। এবং সেই সময় একটা প্রশ্ন উঠেছিল যে যখন ইরানের বিরুদ্ধে ভোটদান থেকে বিরত ছিল, ভারত কিন্তু তখনও স্ট্র্যাটেজিক অটোনমি দেখিয়েছিল, তখন ভারত বলেছিল, চুপচাপ ছিল, এতটা অ্যাসার্টিভ ওয়েতে তো করতে পারেনি, কিন্তু তখন সমালোচকরা বলেছিল যে ভারত কি তাহলে স্বাধীনভাবে বিদেশ নীতি পরিচালনা করতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু কথা বলতে পারবে না। এর তখন ইউপিএ 1 সরকার ছিল। এখন 2014 অনওয়ার্ড যেটা আমরা দেখেছি, সেটা একটা অ্যাসার্টিভ ফরেন পলিসি আমরা দেখতে পাচ্ছি। সেটা কীরকম, যে ভারত একদিকে মেকিং ইন্ডিয়ার কথা বলছে, সেলফ রিলায়েন্টের কথা বলছে, যেটা গালওয়ান ইনসিডেন্ট যেটা হয়েছিল 2020 জুন মাসে, তার অনওয়ার্ডস দেখা যাচ্ছে যে সেলফ রিলায়েন্টের দিকে যাচ্ছে। কিন্তু সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা আমাদের কমেনি, বরং 2019-এ আমরা যাই করোনার আগে হাউডি মোদি হয়েছে আমেরিকাতে, প্রত্যুত্তরে 2020 ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন ভারতবর্ষ আহমেদাবাদ স্টেডিয়ামে, তাকে বরণ করা হয়েছে। অর্থাৎ এটার খুব স্ট্রং রিলেশনস হয়েছিল। কিন্তু কোথাও কোথাও ভারতের নেশন ফার্স্ট যে মানে পলিসি, ফরেন পলিসির একটা ডাইমেনশন, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ভারত এই অ্যাসার্টিভ হচ্ছে এই কারণে যে ভারতের বিশাল বাজার রয়েছে, ভারতের রয়েছে নিজস্ব প্রযুক্তি, ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা রয়েছে, ভারতের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থাৎ ভারত একটা উদীয়মান শক্তি থেকে একটা সুপার পাওয়ারের দিকে যাচ্ছে, এটা ভারত বুঝে গিয়েছে। এটা ভারত আরও বুঝিয়ে দিয়েছিল যখন ইউক্রেন ইস্যুতে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু ভারত কিন্তু কৌশলে আবার রাশিয়ার সমালোচনা করেছিল, যেহেতু
ইউক্রেনের মানুষের প্রাণহানি ঘটেছে, ধ্বংস হয়েছিল, অর্থাৎ সেখানে হিউম্যান সিকিউরিটি থ্রেটেন্ড হয়েছিল, ভারত সমালোচনা করেছিল। কিন্তু পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছিল পশ্চিমী দুনিয়াকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকাকে, যে এটা আমি ঠিক করব, আমি রাশিয়ার সাথে কতটা সম্পর্ক রাখবো, কতটা তোমাদের সাথে রাখবো, কতটা আমি আমার ইকুয়েশন বজায় রাখবো। অর্থাৎ ইন্ডিয়া হ্যাড মেড ইট ক্লিয়ার দ্যাট দিস ইজ মাই ওপিনিয়ন, দিস ইজ মাই স্ট্যান্ড, হোয়াট আই উইল ডু। সুতরাং এখানে যে আজ যে আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে এই আজকের এই টক শোটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই সেখানে আপনি রাইটলি পয়েন্টেড আউট করেছেন, রাইটলি প্রশ্ন করেছেন যে তাহলে আমাদের এই যে অটোনমির যে জায়গাটা, অর্থাৎ ভারত কি তাহলে স্বাধীনভাবে দেখাচ্ছে যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াও চলতে পারি, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্র আমার সাথে হ্যান্ডশেক করবে। এটা কিন্তু 1998 সালে যখন পোখরান 2 ঘটেছিল, তখনও কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র পোখরান 2 এর পরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আর্থিক নিষেধাজ্ঞা, এবং সাময়িকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তখন মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাস পরে বুঝেছিল যে হিউজ ইনভেস্টমেন্ট করা হয়েছে ভারতবর্ষে, সুতরাং তারা একটা বড় বাজার লস করবে। তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজে থেকে ভারতের সাথে সম্পর্ক মেরামতির চেষ্টা করেছিল, অর্থাৎ ভারতের যে পোটেনশিয়ালিটি রয়েছে ভারত সেটা প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ এখানে আমাদের নেগোসিয়েশনের জায়গায় আমরা রয়েছি, আমরা পাকিস্তানের মতন অন্য দুর্বল রাষ্ট্রের মতো নই যেখানে কিছু ইম্পোজ করবো আমরা মেনে নেব। সুতরাং আমাদের একটা নেগোসিয়েশন, অর্থাৎ একটা বার্গেনিং থিওরির যে জায়গাটা যাই আমরা, অর্থাৎ বার্গেন, উই আর ইন এ পজিশন টু বার্গেন উইথ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, উই আর ইন এ পজিশন টু বার্গেন উইথ চায়না অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। সুতরাং আমার মনে হয় কোথাও একটা স্ট্র্যাটেজিক অটোনমিটাকে প্রমাণ করার একটা দরকার ছিল, নয়তো সারা মানে ওয়ার্ল্ড কমিউনিটি মানে ভারতকে বলতো যে আমেরিকা অনুগামী একটি রাষ্ট্র, আমরা অনুগামী নই, আমরা সহযোগী একটি রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। অর্থাৎ যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টগুলো খুব চেঞ্জ হয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন যেই এরিয়াতে আমাদের কমন ইন্টারেস্ট রয়েছে সেখানে আমরা অ্যালায়েন্সে যাব, সহযোগিতা যাব, আমরা কোয়াডে আছি, আমরা ট্রেড পার্টনার হিসাবে আছি, আমেরিকা ভারতকে রিলায়েবল পার্টনার হিসাবে ঘোষণা করেছে, ন্যাচারাল পার্টনার হিসাবে ঘোষণা করেছে, আমাদের সাথে অসামরিক পরমাণু চুক্তি করেছে, সব ঠিক আছে। অর্থাৎ ভারতের কোথাও একটা গ্রহণযোগ্যতা ছিল বলে অবশ্যই। এবং সেখান থেকেই দেবাশিসদা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে শুরু করেছি, কারণ যে ইরানের সঙ্গে সম্পর্কের কথাও আপনি বলছিলেন, কারণ ভারত আর আমেরিকার মধ্যে এই সম্পর্কে কোথাও একটা চাপানোতর তৈরি করেছে ইরানের সঙ্গে সম্পর্ক। কারণ আমরা দেখছি যে ইরানের যে চাবাহার বন্দর তা পরিচালনার ক্ষেত্রে ভারতের যে নয়া দায়িত্ব, আগামী 10 বছরের সেই দায়িত্ব, কোথাও একটা এই সম্পর্কগুলো ভারতকে যেমন নিজের দিক থেকে আরো অনেক বেশি শক্তিশালী করছে, সেক্ষেত্রে আমেরিকার পরবর্তী কৌশল বা পাল্টা কৌশল কি হতে পারে, এগুলোও আমরা আলোচনায় রাখবার চেষ্টা করবো। দেবাশিসদা, দেবাশিস বাবু, যেমনটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ইরান এবং ফিলিস্তিনের পাশে ভারতের কিন্তু আমেরিকাকে কার্যত উপেক্ষা করেই দাঁড়ানো, এই বিষয়টা একটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। আজকে যে আত্মনির্ভর ভারত আমরা দেখতে পাচ্ছি, সেই ভারত কিন্তু বেশ কিছু তৃতীয় বিশ্বের দেশের জন্য নির্ভরতার জায়গা। সেখানে গিয়ে আপনি যে কথাটা বললেন যে অনুগামী নই, আমরা সহযোগী হতে পারি, এই একটা বার্তা কোথাও গিয়ে মনে হচ্ছে ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমেরিকার পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আজকে কি আদৌ ভারতকে অবজ্ঞা করা সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এখন ভারতকে অবজ্ঞা করা সম্ভব নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে আমরা একটা বিশাল কন্ট্রিবিউট করি, আমাদের আইটি এক্সপার্টসরা ওখানে রয়েছেন, পাশাপাশি ওরা যে আমাদের বিশাল বাজার ভারতবর্ষে আমেরিকান কোম্পানিগুলো এখানে রয়েছে, কোকাকোলা, পেপসি থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, কেএফসি, আরও মানে মাইক্রোসফট, IBM, সেগুলো রয়েছে। পাশাপাশি ওরা আমাদের রণকৌশলগত সম্পর্ক খুব মজবুত করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একসময় আমাদের কাছে থ্রেট ছিল ঠান্ডা যুদ্ধের সময়, যে বাংলাদেশ ওয়ারের সময় আমরা দেখেছি কীভাবে পাকিস্তানের সমর্থন করেছিল, অর্থাৎ ভারতের তখন সিকিউরিটির ক্ষেত্রে একটা থ্রেট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকাল থেকে ক্রমাগত সম্পর্ক মজবুত হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে দক্ষিণ এশিয়াতে এককভাবে চায়নাকে কাউন্টার করা সম্ভব না মার্কিন যুক্তরাষ্ট্রের, সুতরাং ভারতের সাহায্যের প্রয়োজন। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই বার্তা দেওয়া যে ভারত কিন্তু বিভিন্ন সময়ে সমৃদ্ধ জাতিপুঞ্জে স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আবেদন নিবেদন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কখনো ডিপ্লোম্যাটিক সাপোর্ট জানিয়েছে, কিন্তু ইন্ডিয়া এটা পরিষ্কার করে দিল যে আমি আবেদন নিবেদনে যাব না, আমার যদি কোয়ালিটি থাকে, আমার যে পটেনশিয়ালিটি থাকে, আমি অবশ্যই একদিন পাবো, ভারত পাবে, জাপান পাবে, অন্য দেশ পাবে। চতুর্থত, এই যে আপনি যে প্রশ্নটা করলেন খুব পার্টিনেন্ট, যে ভারত অবশ্যই তৃতীয় বিশ্বের পাশে ছিল, ভারত তৃতীয় বিশ্বের লিডার ছিল, পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড সলিডারিটির কথা বলতেন, একটা তৃতীয় বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা বলতেন নির্জন আন্দোলনের মধ্য দিয়ে, G77-এর মধ্য দিয়ে। পরবর্তীকালে আমরা দেখেছি ভারত কিন্তু এটা ছাড়েনি, ভারত এখন তৃতীয় বিশ্বের মধ্যে পরে কিনা একটা বিতর্ক রয়েছে, অর্থাৎ একটা ডেভেলপিং কান্ট্রি থেকে একটু উন্নত পর্যায়ে এগিয়েছে ভারত। এখন এই অবস্থাতে ভারতের কিন্তু যে একটা কমিটমেন্ট টুয়ার্ডস দ্য গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ অলসো ইনক্লুডেড, তো সেখানে দেখা যাচ্ছে ভারত সেখানকার কোনো গণতান্ত্রিক আন্দোলনে ভারতের বিদেশিদের প্রিন্সিপাল হিসেবে, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হলে তার বিরোধিতা করে ভারত সেখানে গণতন্ত্র স্থাপনের জন্য কাজ করছিল, আফগানিস্তানের পাশেও দাঁড়িয়েছিল।
এবং প্যালেস্টাইনের পাশেও দাঁড়াচ্ছে। কারণ একটু ঐতিহাসিকভাবে একটু বলে নেওয়া ভালো, যখন ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল তখন কিন্তু নেহেরু এবং গান্ধী দুজনেই ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন। কারণ একটা সমস্যা হতে পারে, একটা আরব ভূখণ্ডে একটা প্যালেস্টাইনের ভূখণ্ড দখল করে নিয়ে যদি একটি মানে জিউস রাষ্ট্র হয়, সমস্যা হতে পারে। এটা সমস্যা হয়ে হচ্ছে দেখতে পাচ্ছি। মানবিক কারণে ভারত এবং তার যে কমিটমেন্ট বিদেশ নীতির ক্ষেত্রে, যে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামে পাশে দাঁড়া, তাদের হিউম্যান সিকিউরিটি বা মানবাধিকার রক্ষার জন্য পাশে দাঁড়ানো, এটা কিন্তু ভারত কমিটেড। এবং কিন্তু সেই একটা তার প্রিন্সিপাল অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়াস ফরেন পলিসি, প্রিন্সিপাল অফ দ্য ফরেন পলিসি, ইন্ডিয়া কিন্তু প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছে, বরাবরই সাপোর্ট ছিল, এবারে অফিসিয়ালি সাপোর্ট দিল। এবং ইরানের প্রশ্নে আসি, ইরানের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটা স্ট্র্যাটেজিক দিক দিয়ে অবশ্যই ইরানের তো গুরুত্ব রয়েছে, কারণ ইরানের চাবার বন্দর আমরা আগামী 10 বছর আমাদের ম্যানেজমেন্টে চলবে। এবং সেখান থেকে আমরা যেমন সেন্ট্রাল এশিয়ার দেশগুলো কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এখানে পৌঁছাবো এবং রাশিয়া পর্যন্ত পৌঁছাতে পারবো। আমাদের যে প্ল্যান ছিল যে তালিবানরা ক্ষমতায় আসার আগে আমরা কিন্তু আফগানিস্তানের সাথে ডিরেক্ট ট্রেড করবো চাবার পোর্ট, কারণ আফগানিস্তান এবং ইরান বর্ডার শেয়ার করে, কখনো বর্ডার শেয়ার করে। সেটা যাই হোক, আফগানিস্তান এখন তালিবানদের আন্ডারে চলে গেছে। কিন্তু এছাড়া আমরা যে গ্রেটার যে সেন্ট্রাল এশিয়া সেখানে কিন্তু আমরা প্রবেশ করবো, কারণ আমাদের অ্যাক্সেস নেই, ইরান অ্যাক্সেস দিয়েছে। এটাতে আমাদের সুবিধা কি, জাপান আমাদের পাশে রয়েছে, কারণ জাপানের সাথে কিন্তু ইরানের এবং ভারতের সম্পর্ক রয়েছে, এবং ছাবার পোর্টকে কেন্দ্র করে জাপানের একটা ইন্টারেস্ট রয়েছে। আমি এই জাস্ট 2 দিন আগে জাপান থেকে ফিরলাম একটা একাডেমিক ট্রিপ থেকে। সেখানে আমাদের একাডেমিশিয়ানদের সাথে কথা হচ্ছিল সেখানে ওসাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তারা কিন্তু এটা খুব আশাবাদী, এই বন্দরটা ভারতের মানে একটা প্রভাব থাকছে, এবং তারা জাপানও কিন্তু এখানে ট্রেড করবে, কারণ জাপানও কিন্তু সেন্ট্রাল এশিয়া ঢুকতে পারছে না, ইরান হয়ে ঢুকবে। সুতরাং জাপানের সাথে যেহেতু ট্রেডিং পার্টনার আমাদের খুব ভালো, ডিপ্লোম্যাটিক রিলেশনস ভালো, সেখানে কিন্তু শুধু ইরানের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে না, জাপানের সাথে হচ্ছে, সেন্ট্রাল এশিয়ার সাথে হচ্ছে। এটা প্রয়োজন ছিল এই কারণে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের টেনশনের কারণ হচ্ছে এই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে রোক স্টেট হিসাবে আখ্যা দিয়েছে। বিভিন্ন সময় ইরানের উপর মানে বিভিন্ন সার্চ করেছে, ইনভেস্টিগেশন টিম পাঠিয়েছে, সেখানে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে ইরানের অভিযোগ এনে কিন্তু প্রমাণ করতে পারেনি। দ্বিতীয় কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনশনে, যে সেন্ট্রাল এশিয়াতে রাশিয়া এবং চায়না খুব শক্তিশালী, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার সেখানে এন্ট্রি পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু রাশিয়া এবং চায়নার প্রভাবের জন্য পারেনি। যেহেতু ভারত পেরে যাচ্ছে আমেরিকার পার্টনার হওয়া সত্ত্বেও, সুতরাং এটা কিন্তু আমেরিকার একটা টেনশনের কারণ বা বিরাগ ভাজন হওয়ার কারণ। দেবাশিস দা, এখান থেকে একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই ইরান ইসরায়েলের যুদ্ধ বা যে কোনো যখনই আমরা দেখেছি যে গৃহযুদ্ধের চাপানোতর বেড়েছে, তখনই ভারত এমন একটা দেশ যে সব পক্ষকেই সংযত থাকবার আবেদন জানিয়েছে, সংযমের নীতি ব্যবহার করবার কথা বলেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আত্মনির্ভরতার সুর চড়ানো, একদিকে সংযত থেকে পাশে থাকার বার্তা, অন্যদিকে ঠিক যে বিষয়গুলোর খাতে আমেরিকার সঙ্গে বা আমেরিকার কড়া চক্ষু, রক্তচক্ষুকে উপেক্ষা করেও রাশিয়ার সঙ্গে থাকা, কোনোভাবে এই চাপানোতর সৃষ্টিগুলো কূটনৈতিক মহল তারা কিভাবে দেখছে এই মুহূর্তে? দেবাশিস দা, একটা দেখুন, দুটো ভিউ, একটা হচ্ছে আইডিয়ালিস্টিক, একটা হচ্ছে রিয়েলিস্টিক। আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মানে যুদ্ধবিরতি রাখা, শান্তি স্থাপন করা এবং মানবাধিকার রক্ষা করা, যাতে করে মানে সিভিলিয়ানদের উপর আক্রমণ না হয়, যুদ্ধের নীতি মেনে চলে দেশ। এটা ভারতের আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ, এটা ভারতের বিদেশ নীতির একটা আছে পার্ট, ইন্টিগ্রাল পার্ট। দ্বিতীয় হচ্ছে রিয়েলিস্টিক ভিউ, অর্থাৎ আমরা জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে আমরা দেখব যে কোনো দেশ যদি আক্রমণও করে অন্য দেশকে, সেটা সেই দেশের সাথে যদি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা অনেক গভীর থাকে, ইন্টারেস্টের প্রশ্ন থাকে, তাহলে সেই দেশের সাথে আমরা সম্পর্ক কন্টিনিউ করবো। যেমন রাশিয়ার সাথে সম্পর্ক কন্টিনিউ করছি। 1971 যে সম্পর্ক তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, তার সাথে তার উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ার সাথে, সেটা কন্টিনিউ করছি। এখন আমাদের জ্বালানি সংকটকে কেন্দ্র করে হোক, অন্যান্য রণকৌশলগত সম্পর্ককে কেন্দ্র করে হোক, বাণিজ্যিক অংশীদার হিসাবে হোক, রাশিয়া খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমরা যে জানি ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে যেমন বলেছে যে তুমি আক্রমণের জন্য সাধারণ সিভিলিয়ানদের মেরো না, এবং সেখানে ভারত রাশিয়াকে একটু গঠনমূলক সমালোচনা করেছে, পাশাপাশি আবার রাশিয়ার সাথে সম্পর্ক রেখেছে। আবার আমেরিকাকে এটা বলেছে যে আমি কার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না, কি সমীকরণ, এটা আমার উপর ডিপেন্ড করছে, সুতরাং ইউ ক্যান ডিকটেট মি। অর্থাৎ কোথাও একটা ভারতের স্বতন্ত্রতা, বিদেশ নীতির স্বতন্ত্রতা, যেটা ম্যাচিওর বিদেশ নীতি, অর্থাৎ কোথাও একটা ব্যালেন্স মেনটেন করছে, একদিকে আদর্শগত দিক, একদিকে বাস্তবতার দিক। অর্থাৎ এই জায়গায় এসে ভারতের যে বিদেশ নীতির যে ম্যাচুরিটি, পরিণত বিদেশ নীতি, এবং ভারতের একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজের অবস্থানকে প্রমাণ করতে পেরেছে, এটা তার ইনস্ট্যান্স। কারণ হচ্ছে এছাড়া ভারত যদি 1991 সালে আগের ভারত হতো, তাহলে কিন্তু ভারত এত ভুল ডিসিশন নিতে পারতো না, এমনকি আর্লি 90s বা এন্টার 90 ডিকেডস জুড়ে ভারতের যে অবস্থান ছিল সেখানে নিতে পারতো না। অর্থাৎ ক্রমশ যে ভারত বা যে একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠছে বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে, প্রযুক্তিগত দিক দিয়ে, রণকৌশলগত দিক দিয়ে, ইন টার্মস অফ ডিফেন্স এবং ইন টার্মস অফ অ্যাকসেপ্টেন্স
বাই দ্য গ্লোবাল কমিউনিটি ভারতকে অ্যাকসেপ্ট করে, তাদের একটা মান্যতা দেয়। সুতরাং এটা ভারত বুঝতে পেরেছে এবং এর যে সংখ্যক একজন সিজন ডিপ্লোম্যাট, তিনি আমেরিকাতে ছিলেন, জাপানে ছিলেন এবং তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন স্কলার, জেএনইউতে তিনি পড়াশোনা করতেন। অর্থাৎ তার কিন্তু অন্যান্যরা কি হয়, অন্য বিষয় থেকে তারা বিদেশ মন্ত্রী হন এবং তিনি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ছিলেন। অর্থাৎ তিনি হচ্ছেন বিদেশ নীতিটা কিন্তু জানেন। আর অনেকে আছে অন্য সাবজেক্ট থেকে, অন্য প্রফেশন থেকে বিদেশ মন্ত্রী হন, অর্থমন্ত্রী হন, পলিটিক্যালি সেটা কিন্তু ডিফারেন্ট। হি ইজ দ্য রাইট পারসন টু হ্যান্ডেল দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া রাইট নাও, আই মাস্ট সে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবাশিস দা, কোথাও একটা মানে এই যে আমেরিকার দাদা হওয়ার দিন শেষ হয়ে আসা, যেটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করেছিলাম, সেটা দিয়েই শেষ করতে চাইবো। এই দাদা হওয়ার দিন শেষ হয়ে আসা, দাদাগিরি মেনে নেওয়া যাবে না, ভারতের এই একটা অবস্থান কোনো কারণে কি আবার কোনো রক্তচক্ষুর কারণ বা রক্তচক্ষু আছড়ে পড়তে পারে, বা এভাবেই কি বিশ্বকে পথ দেখাবে ভারত? এটা একটা প্রয়োজন ছিল। দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রয়োজন ছিল, অর্থাৎ একটা যখন সোভিয়েত ইউনিয়নের ভাঙন ধরলো, তখন ভাঙনের পর নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠলো। এটা অনেকে বলছিলেন ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ একমেরিকেন্দ্রিক বিশ্ব, আবার কেউ বলছে মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখন ইউনিপোলার ওয়ার্ল্ডের কনসেপ্ট যারা মেনে নেন, তারা ভাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এই বিশ্বের একমাত্র নেতৃস্থানীয় রাষ্ট্র। এটা ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ডিজার্ভ করতো। কিন্তু এখন অনেকগুলো পোল, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে অনেকগুলো মেরু উঠে এসছে, অর্থনৈতিক দিক দিয়ে বা প্রযুক্তিগত দিক দিয়ে যারা অনেক এগিয়ে এসছে অনেকগুলো রাষ্ট্র। তো সেই অবস্থায় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে অপরিহার্য নয়, সেটা প্রথম চীন থ্রেড দিয়ে বুঝিয়ে দিয়েছে। এবং বিগত কয়েক বছর ধরে আমরা যদি দেখি, দীর্ঘদিন চুপ থাকার পরে, বিশ্ব রাজনীতি থেকে অ্যালুপ থাকার পরে রাশিয়াও অ্যাসার্ট করছে। সেই ইউক্রেন ক্রাইসিস, তার আগে ক্রিমিয়ার ক্রাইসিস, তারপরে সিরিয়ার প্রশ্নে এবং দক্ষিণ মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইন্দো প্যাসিফিক রিজিয়নে মানে সোভিয়েত ইউনিয়নের যে নৌবহরের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোথাও একটা নতুন সমীকরণ হচ্ছে। অর্থাৎ ভারত এটা বুঝতে পেরেছে। অর্থাৎ ভারত এটা বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে ভারতকে, এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ভারত চলতে পারবে। এবং ভারতের নিজস্ব প্রযুক্তি আছে, ভারতের সামরিক বাহিনী আছে, ভারত অন্যান্য দেশের সাথে সামরিক চুক্তি করেছে, এখানে প্রোডাকশন হবে সামরিক সরঞ্জাম। অর্থাৎ ভারত এটা বুঝতে পেরেছে যে তার অবস্থানটা কোথায়, কী করণীয়। অর্থাৎ কোথাও একটা যদি এই বার্তা না প্রদান করতো ভারত, তাহলে মানে বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব সে জায়গায় দাঁড়িয়ে ভারতের এই রুখে দাঁড়ানো, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই মুহূর্তে, যেটা ভারত বলে করে দেখাচ্ছে, এবং হয়তো আগামীতেও সেই একই পথে আমরা হাঁটবো। দেবাশিস দা, অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নেওয়ার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী কথা বলছিলাম তার সঙ্গে।